সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। অনেক বলছি কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। এত আঘাত করছে তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। ও বডি নেয়, বডি দিয়ে আমাকে আজকে জবাই করে ফেলবে। আবু তোহা আদনান, দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয়, একটাই কারণ, সারা দিনটা তারাই আমাদেরকে নসিহত দান করেন। আবু তোহা আদনান যখন দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন, এরকম কিন্তু স্ট্যাটাসটা ছিল, কিন্তু এর মাঝখানে ভাবি একদা পাগায় আইসা তুমি আমারে কি তালাক দিবা, আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা আদনানকে নিয়ে যেন সমালোচনা কোনোভাবেই থামছে না, ক্রমশই বেড়ে চলেছে আবু তোহা আদনানের সমালোচনা। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ফেজ দ্য পিপলের টক শোতে এসে আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি কি অভিযোগ তুললেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার স্ত্রীর মুখ থেকে কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন যে মুখোশের আড়ালে এরকম ভয়ানক এক রূপ আছে আবু তোহা আদনানের। তার স্ত্রীর মুখ থেকে সেই কথাগুলো না শুনলে হয়তো আমরা কেউ বিশ্বাসই করতাম না। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা আদনানের মুখোশ উন্মোচন করে তাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলে কি বলল ফেজ দ্য পিপলের টক শোতে এসে আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা, আমরা তার মুখ থেকে সে কথাগুলো শুনবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের কাছে। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি মুখোমুখি আবু তোহা আদনানের স্ত্রী ফেজ দ্য পিপলকে কি বলল লাইভে এসে, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমি তো তাকে ছেড়ে দেই নাই, আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই। আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে, আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে করেছি সব। আমি তাকে তার মোহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহস আমি দুইটা বেবি দুনিয়াতে আনতে পারছি। আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি, কিন্তু ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম পক্ষের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথা সে করে না, করতো না তখন। আমি তাকে আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এটা হলো আমার একটা অ্যান্সার যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিই, এটা তো আমি মেনে নিছি। আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে তুমি আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করবো, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে? যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে, তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে। আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না, একদম সারা এই কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি।
তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মানা ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে। আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না। তারা যেটা চায় এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমে ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে মানে আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর? ডক্টর, হ্যাঁ ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না, ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা। তো আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। আমি এখন ডক্টর থেকে বের হয়েছি, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাবো, বাইকে সে এখন ঘুরতে যাবে। আমি বললাম কি যে আমি চল বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই, এতটুকু বলছি। পরে সে আমাকে ওই অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি, আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তো মানুষজন নাই, আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই তাহলে আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ঝুম মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে, আহ, আহ, বস বাইকে বস, আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, আদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমি শুধু বলতে না আমাকে বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপর উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না, আমি সেদিন তার পোশাক ছিলাম না। হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না। পোশাকের সাথে আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি, ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে, আমি যাবো, আমি আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, সরি, সরি, ওকে, ওকে, আমি শুধু আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই, ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে, এভাবে আমার রাত পার হয়। তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি, আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে, তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এগুলো একটা প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই আসাদ নামে একটা লোকের বাসায়। বাসাটা তখন মাত্র নতুন করেছে, আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে। তার ওই বাসায় কেউ থাকে না, ফ্লোরের পানিও এখনো শুকায় নাই, 2তলা একটা বাসা, যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না, বারবার ঘন ঘন কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায় তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে। আমি বলছি ওকে,
সন্ধ্যা হবে, আসবে সে, কিন্তু সে সন্ধ্যায় আসে না। কয়টা বাজবে, আনুমানিক 7টা। 7টায় আসে না, 8টায় আসে না, 9টায় আসে না, 10টায় আসে না, 11টা বেজে যায়। এর মাঝে 2-3 বার কারেন্ট চলে গেছে। আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, ভয় লাগতে থাকে, মনটাও খারাপ লাগে। স্বাভাবিক নারী সুলভ যে বিষয়, খারাপ লাগতে থাকে। 11টা বাজে যখন সে এসে ডোর নক করে, নক করলে আমি তারপর খুলি। খুলে শুধু আমি এতটুকু বলছি, এত লেট করছো, 11টা বেজে গেছে, তুমি জানো না আমি ভয় পাই। এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি। আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেন করবে আমার এই জন্য লেট হয়েছে, বা একটু কনভিন্স করবে। আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে, কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম, সেই জখম, আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বের হয়েছে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি, আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরে আনো শুরু করছে। আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে ওর মাকে ফোন দিছি যে আম্মা আপনি এখন আসেন, তারা কেউ আসে নাই। সে আসছে সকালে। আমিও বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলবে, আসে আসে নাই তখন। তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আছে। আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে। আমি তো আর এমনিতেই একটা তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন, আসে নাই। কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাঙে, সে ঢুকে, চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুল হাফিজ, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আমি সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার মুখে চলে যান লেট করছো, এটা করলাম, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন, ও আমাকে ওই দিন মারছিল কেন এই একটা কথার উপরে। ওই দিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জখমের উপরে আবার মারা শুরু করছে। আমি বলি আমাকে মাফ করো, আমাকে ছাড়ো। আমি দাঁড়াতে পারি, আমি সারাদিন শুয়েছিলাম বেডে। আমি 2 দিন আমি হাঁটতে পারি নাই সোজা হয়ে। আরাফার দিন ছিল, পরে সে আমাকে কথা দিছে আরাফার দিনের কসম আমি আর জীবনেও মারবো না, ইত্যাদি ইত্যাদি। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমি এর মধ্যে ঢাকায় সেটেল, ঢাকায় চলে আসছি। আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটা আগে দিয়ে আমি গ্রাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো। ঢাকায় ততদিন আমি সেটেল। সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে, সে প্রতিষ্ঠান করবে, প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে। সেটা মানে প্রথম প্রথম সে 5ম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে। তো এ ব্যাপারে সে একটা আলোচনা করতেছে আমার সাথে। আমি তখন বললাম জানি এটা আমাদের সাথে যায় না, আমি এটা না, নারী পুরুষ আলাদা। সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা, নারী পুরুষ আলাদা করো। ছেলে মেয়ে একসাথে বলে, ছোট ছোট বাচ্চারা 5ম শ্রেণী পর্যন্ত পড়বে। এই যে বর্তমানে তার জিন্নুরে যে সেন্টার আছে মানে রংপুরে, এটার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম না, যতই হোক মেয়েদেরটা আলাদা করো, ছেলেদেরটা আলাদা করো। অন্যথায় এরা যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর, বাচ্চারা তো ছোট। যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর, অফিস মেনটেন করবে তারা ম্যাচিউর। এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিনও, এটা আমাদের সাথে যায় না, তুমি বিতর্কিত হবা, বিশ্বাস করো, এটা করো না। এই কথা এতটুকু বলছি, এতটুকু বলছি। আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই। সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি, আমার ভয়। আমি আমি অনেক কিছু জানি, আমি তাকে বোঝাইতে পারি, কিন্তু আমার ভয়, আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে। আমি এভাবে তাকে ঠান্ডা মাথায় সুন্দর করে বলতেছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। আমি আমি একটু বললাম যে কেন, ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে, তোমার ভালো লাগবে, এরকম বলছি। সে আমাকে চট দেওয়া শুরু করলো। চট তো আর যে হে চট না, আমার 2টা গালে সে এক একটা গালে একটা করে 10টা করে চট দিতে দিতে 2 পাশের গালে এত এত চট দিল, এই লেভেলে চট দিল, এত মারলো, এত মারলো। আমার গালের ভেতরের অংশগুলো 2 পাশ থেকে কেটে কেটে গেছে। সে বলতেও পারবে না, কারণ সে ফিরেও তাকায় নাই।
আমি জানি আমার বোনদের সংসার আমি দেখছি, হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ও দিছে বা একটা গায়ে হাত তুলছে, ওইটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে, কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়ায় নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে, একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, এতটুকু করছে, এতটুকু অ্যাটলিস্ট করছে। সে আমাকে এমন ভাবে মানলো, আমার ভেতরে 2টা মাসের গাল কেটে গেছে, আমি খেতে পারি নাই ওই দিন, যে আমি সারাদিন সে জানলাও না, জিজ্ঞাসাও করে নাই, উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার একই পোশাক আজকে পরে, কালকে আবার ওইটাই পরবে না, আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে, এরকম। মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম, জান যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা, ফেলেও না। কিন্তু কখনো কখনো আমি যদি দেই, যে এটা আমার কাছে চায় পোশাকের, মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয়, খেপে যায়। এগুলো আমার বিয়ের প্রথম 2 বছরের ঘটনা বলতেছে। তার তার মধ্যে এটা হচ্ছে, আমি সে ওয়াশরুমে যায়, আমি তার আন্ডারওয়্যার, টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম, কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি, এটা হলো আমার দায়িত্ব। তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি, ওইটা সে পড়লো, পড়তে গিয়ে ওটা তার পছন্দ হয় না, ছুঁড়ে মারছে। ওইটা ছুঁড়ে মারছে, আমি দাঁড়িয়ে আছি সামনে, সে আমাকে একটা ধাক্কা দিছে, আমি রুমের সোজা ওয়াশরুমের থেকে একদম মেইন রোডের সামনে গিয়ে পড়ছি, এমন ভাবে একটা ধাক্কা দিচ্ছে, আমার এত কষ্ট লাগছে। আমি গিয়ে, এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায়, আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে। আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম, যে আমি আর পারবো না, না ও প্রতি কথা অনর্থক কোনো কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে, এত মিসবিহেভ করে, আমি আর নিবো না, আমি আর পারবো না। তারপর আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু পরেই, সেটিও ছিল, সে নিজে আসছে, গিয়ে গাড়িতে বসে আছে, কারে বসে আছে, সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে। আমি বলি না, আমি যাবো না, আমি আর নিবো না, আমি এগুলো পেন আর নিবো না। সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে, আমি বলছিলাম কোনোভাবেই যাবো না, তারপরে আবার আসছে নিজে, যেতে হবে। তারপর ঠিক আছে ওকে, সে আসছে মাত্রই আমি বলে গেছি, আমি গেলাম। আমার ভেতরে মানে সে বললেই ওকে, যে আচ্ছা ঠিক আছে, আর ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। এদিন সে আমাকে এতটুকু বলছে। আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম। তারপরে আরেকদিন সে বাইকে করে, আমি তার সাথে আমাদের গাজীপুর মাদ্রাসা আছে, ওখানে যাচ্ছি। আমি কেন রোড চিনি না, সেজন্য আমাকে আবার বাইক থেকে নামাই দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে। আমি বললাম দেখো আমি কিভাবে চিনবো, আবার বেয়াদবি করে। আশ্চর্য, এটা কি ধরনের না, মুখে মুখে তর্ক করে, সে চিল্লাইতেছে। এই শহরের মেয়ে, এটা নাকি তার এরিয়া, সে রাস্তা চিনে না, রাস্তা না চিনলেও দোষ। রাস্তা আমি কোত্থেকে চিনবো, আমি কি রাস্তা রাস্তা থাকছি? রাস্তা আমার দেশ, আমার গ্রাম, আমার বাবার বাড়ি, আমি চিনবো না কেন? আমি কিভাবে চিনবো, জান আমি তো চিনি না। আমি কি কখনো এইভাবে একা একা আসছি? আমি কি রাস্তা রাস্তা গিয়েছি? সে জি, স্যার, আমাকে যখন আমি বললো মানে একদম একটু চিনি না, শর্ট করবার জন্য অনেক 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 কিছু বিষয় আছে আপনার সাথে আলাপ করবো। সে শর্ট করবার আমাকে জন্য আপনি আমাকে নির্যাতিত হয়েছেন, এগুলি কি পারিবারিক নির্যাতন বলা যায় কিনা আপনার চোখে? আপনি তো ধর্ম পালন করেন, স্বামীর শাসন বলা যায় কিনা? এই শুধুমাত্র শাসনের মধ্যে আহ বিষয়গুলিকে রাখা নারী। পশ্চিম কালেও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রুয়াইদা ইয়া আনজাশা সাওকাকা বিল কাওয়ারিদ, এমনি এমনি বলে নাই। আনজাশা রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে আল্লাহ নির্যাতন রাসূল করা সম্বোধন জায়েজ করে না বলছে, আমাদের এমনি এমনি আলেম বলে নাই, সমাজে? সাওকাকা বিল কাওয়ারিদ, যে তোমার উপরে তুমি কাজ বহন করে যাচ্ছ, তুমি ধীরে ধীরে যাও। একটা একটা নারীদেরকে কাজের সাথে তুলনা করা হয়েছে, ইসলাম কখনোই এটা বলে না, এটা কোনো স্ত্রীকে কখনোই শাসন হয় না। করার নিয়ম আছে বা এই জাতীয় কিছু শুনেছি, এরকম কোনো কিছু না আছে কিনা? না, শাসন, এটা শাসনটা সেই এটা সেই থাপ্পড় ক্রাইটেরিয়ার দিয়ে মধ্যে পড়ে। গাল কেটে ফেলা কিনা, এটাকে শাসন বলে কিনা জানি না। এ নিয়ে বিতর্ক আছে। এটা যাই হোক, আমি আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না, না, তবে আচ্ছা আপনি আমি প্রশ্ন করি, আমি যে তাকে বললাম আমি রাস্তা চিনবো কেমনে, এটা কি আমার তর্ক? সে যখন আমাকে উপর আমার উপর মানে রুষ্ট হয়ে চিল্লানো শুরু করলো, আমি বললাম আশ্চর্য, আমি রাস্তা চিনবো কেমনে? আমি কি রাস্তায় থাকছি? আমি কি একে একে গেছি কখনো? তখন সে বললো কি, আবার মুখে মুখে তর্ক করে। আমি বললাম জান এটা কি, এটা তর্ক? বলে আবার বেয়াদবি করে, এইভাবে মানে সে এগুলো তার কাছে বেয়াদবি, এগুলো তার নাম তর্ক। এইভাবে সে আমাকে ডমিনেট করতো। ভয়েও একটা পরবর্তীতে, এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো, এরপরে আরো সতর্ক থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে। পেছনে রিজন কি, যে অনেক 2টা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি। তারপরে হ্যাঁ, আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, মানে তার কাছে তো একটা যৌক্তিক কারণ থাকতেই পারে আপনাকে এই ধরনের নির্যাতন বলুন আপনার ভাষা যদি তাই করে থাকে, এর পেছনে কি আসলে যৌক্তিক কোনো কারণ ছিল বলে মনে করেন না? যে আপনার কাছে যৌক্তিক কারণ এটাই, সে তার হচ্ছে তার তার মানসিক সমস্যা, সে নিজে বলে, মানসিক বলছে সমস্যা। আচ্ছা, সে প্রচন্ড সেই রকম মানসিক বদমেজাজ। সমস্যা, তার যৌক্তিক মানসিক কারণ, সমস্যা আপনি কি কোনো কথা মানে? বলার আগেই আপনি তার কাছে বেয়াদব, এটা সে বলছে। এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে, বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো, অনেক খারাপ ছিল তো, আসলে এজন্য হয়তো বা আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে, যেটা আমি নিতে পারি না, এরকম কখনো কখনো সে বলছে। মাবুদ, হরি এমন শক্ত দিলের ভাবিরে রে মাবুদ, তুমি নরম কইরে দাও মাবুদ গো। ভাবির অন্তরে আদনান ভাইয়ের জন্য
ভালোবাসা পয়দা করে দাও রে মাবুদ, ভাবি তো বড় শেয়ানা মাবুদ। আদনান ভাইয়ের আগে এই ঘটনা ঘটাই দিচ্ছে। এমন ঘটনা এ জাতি মেনে নিতে পারবে না, তবে ভাবি বোঝে নাই। পুরুষ মানুষ জিদ করলে হয়ে যায় বাদশা, আর বেড়ি মানুষ জিদ করলে হয়ে যায় কি? আমি ওয়াজের সুরে বলতেছি, কারণ টপিকটা ওয়াজের। আবু তুহা আদনান, দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয়, একটাই কারণ সারা দিন রাত তারাই আমাদেরকে নসিহত দান করেন। বিবাহ ইসলাম হালাল করেছে, কিন্তু একসাথে দুইটা বউ থাকার পরে, দুইটা পর্যন্ত বউ কিন্তু আমি বারবারই বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে অনেকের পরিবারে দুইটা বউ সিচুয়েশনের কারণে থাকে, ভালো লাগা থেকে হোক, পারিবারিক পছন্দ থেকে হোক, কিন্তু 3 নাম্বার বউয়ের প্রস্তুতি নিতে গেলে স্বাভাবিকভাবেই বউরা বিগ্রাবে। এটা আপনার আম্মার সাথে হইলে, আপনার মেয়ের সাথে হইলে, অথবা আপনি নিজে একজন মহিলা হইলে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেন যে এটা কিন্তু মাইনা নেওয়ার বিষয় না। আর যার কারণে আবু তুহা আদনানের দ্বিতীয় স্ত্রী বিগড়াই গেছে। আবু তুহা আদনান যখন প্রথমে দ্বিতীয় স্ত্রীকে শায়েস্তা করার জন্য তিনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে কাবার রবের কসম, ডাইরেক্ট আল্লাহর কসম বললেই তো হয়, তো ওনারা শব্দের আবার একটু কি বলা হয় যে পলিশিং করেন। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন, এরকম কিন্তু স্ট্যাটাসটা ছিল। কিন্তু এর মাঝখানে ভাবি একদা পাগায় আইসা, তুমি আমারে কি তালাক দিবা, আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি। তালাক ইসলামে হালাল। এখন যারা আবু তুহা আদনানের ভক্ত আছেন, আমাদের এদেশে আলেমদের একটা কঠিন ভক্ত দল আছে, পিনাকিদারও এই মুহূর্তে আছে, যারা জিয়াফত খাওয়ার জন্য রাতে বিরাতে রাজপথে নাইমা যান। আবার আলেমদের মধ্যেও আছে যে না, হুজুররা 3টা-4টা বিয়া করবে, বা ইসলাম শরীয়ত রাখছে, শরীয়ত তো তালাকও হালাল করে রাখছে, কিন্তু অপছন্দের, তাই না? এখন এই বিষয়গুলো হয় কি, নিজেদের সাথে না ঘটলে অন্ধভক্তির কারণে অনেক সময় হয়তো বা এই বিষয়গুলো আসে যে কোথাও না কোথাও। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন, আবু তুহা আদনানকে ডিভোর্স দিতে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। এক দীর্ঘ স্টেটাসে যেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করেছেন, এরপর তিনি বলছেন যে আমি 2 বছর যাবত সমাধানে আসতে চাচ্ছি, আমাকে সাহায্য করা হয়নি, বসা হয়নি, কথা বলতেও সুযোগ দেয়নি, বড়রা ডাকলেও যায়নি, এবার ইনশাআল্লাহ সমাধান হবে। তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর শুধরাবেন না, সমস্যা সলভ হবে না। এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে, শুধু আমার ভাগ্যেই এই পরিশুদ্ধ মানুষটি হলো না। অন্য কেউ তার জীবনে সুখে থাক, আলহামদুলিল্লাহ। আমি কি চাই? আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত, আমার সময়, আমার মামুলাত ক্ষতিগ্রস্ত। আচ্ছা, মামুলাত শব্দটার অর্থ আমি জানি না, যারা জানেন একটু জানাবেন। তিনি বলছেন সব বরবাদ হয়ে যাক, আমার পরকাল বাকি থাক, আমার কোনো চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, রং কিচ্ছু নেই। আমি আর তার চেহারা দেখতে চাই না, আমার চেহারাটাও তাকে দেখাতে চাই না। আর তিনি এরপরে পাল্টি বক্তব্যের পর আমরা যতটুকু বুঝতে পারছি, সাবিকুন নাহার সারা আবু তুহা আদনানকে ডিভোর্স দিতে যাচ্ছেন। তিনি যেভাবে কাঁদছিলেন দেখেন, আমরা পুরুষরা তো মজাই। এখন যদি ধরেন আমাদের বউরা যদি বলে যে ঠিক আছে ঘরে 2টা জামাই রাখা, 3 নাম্বার জামাই রাখবো, একটা পুরুষ মুহূর্তের মধ্যে তার বউরে শেষ করে ফেলবে। আইনটা আমাদের পক্ষে আসছে, জিনিসটা ভালো সুন্দর, ঘরে 4-4টা বউ থাকবে, এই বললে 4 জন আসবে, 4 দিক দিয়ে চা বললে কফি নিয়ে আসবে, দুধ চা, রং চা, মালাই চা, বউ চা। কিন্তু একই বিষয় আপনি একটু পাল্টা দৃশ্যপট থেকে ভাবেন যে 3টা জামাই আপনার বউয়ের আছে, আপনি এদের মধ্যে একজন, বিষয়টা আসলে কতটুকু মানা যায়? 2টা বিয়ে বিভিন্ন কারণে অনেক মানুষ করে ফেলে, এটা আমি মনে করি যে ঠিক আছে, সমাজে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, যাদের শারীরিক অ্যাবিলিটি আছে, মানসিক অ্যাবিলিটি আছে, ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে, অনেকে 2টা বিয়ে করতে পারে। কিন্তু 3টা-4টা সবগুলার রানিং রাইখা, একটা সে বউ তালাক দিচ্ছেন, আরেকটা করছেন মইরা গেছে, আরেকটা করছেন, এইভাবে 10টাও করেন, সমস্যা নাই। কিন্তু রানিং 2টা বউ রেখা 3 নাম্বার বউকে ঘরে ঢুকানোর যে প্রচেষ্টা, এটার পক্ষে যে যুক্তি বা এটা, তবে এই টোটাল ঘটনায় আবু তুহা আদনানের ওই যে আওয়ামী লীগের সময়, আমি এই গল্পটা বারবার বলি কারণ তখনও আদনান কিন্তু বিয়া করে তার বউ নিয়ে কিন্তু আত্মগোপনে চলে গেছিল, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তখন আসছে কি, অপহরণ হয়েছে, সাংবাদিকরা মুখ খুলতে দেয় নাই, প্রশাসন এই করছে সেই করছে। এখন তো মনে হচ্ছে সবই এগুলো ভুয়া ছিল। ঘটনা ওইটাই ছিল যে তিনি বিয়ে করে আত্মগোপনে চলে যান, প্রথম বউরে না বলে মনে হয় বিয়ে করে ফেলছিলেন। আর এগুলো তো ভিতরের গল্প, সামনে আসলে মানুষ যেমন আপনাদেরকে ভালোবাসে, প্লাস আপনারা দিনের শিক্ষা দেন, পরকীয়া নিয়ে, জিনা নিয়ে দিনরাত আপনারাই কথা বলেন, আমরা তো ভাই পাপী বান্দা। তো স্বাভাবিকভাবে সমালোচনা আবার আলেমদের হইলেও হবে, অন্যদেরটাও হবে। অনেকে বলে যে না না, আলেমদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। কেন ভাই? তারা কি আলাদা কিছু? তারা আলাদা কি? উনি ওনার জায়গাতে উনি পারদর্শী, আমরা পাপী বান্দা। কিন্তু সমালোচনার বিষয়টা আলেমদের নিয়ে বেশি হয়, কারণ আপনি যখন শিক্ষক, আপনি যখন ভুল করবেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে পানিশমেন্টের ইস্যুটা বড় হয়ে যায়। আদনান বাড়ি যে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও, আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, না আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই, কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। খালিদ বিন ওয়ালিদ
ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তম স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তম স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহ তলোয়ার। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী কি স্বামী, আল্লাহু আকবার। কি স্ত্রী কি স্বামী, কি স্ত্রী কি স্বামী। এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি দিয়ে লেখালেখি করতে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, না আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র জনতাকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা, কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায় রে কি করলাম। শেখ হাসিনা হয়তো জিজ্ঞেস করে পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায় রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আগাম, আপনারা আর্তুকুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজনও কি কাই গোত্রকে বাঁচানোর জন্য, নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই, বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়, কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স দিয়ে। ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। দিতে চান? তো এই কারণ স্বামী সমস্যা, আমি তো আর জানি। আমি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ দিই নাই। 1 সপ্তাহ পরে উনি আসছেন, এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না। কেন ভাই? বলেছে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন, মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বলার রয়েছে। এখন আপনারা কি বলতে চান আবু তোহা আদনানকে নিয়ে? আবু তোহা আদনানের স্ত্রী সাবিকন্যার সারার মুখ থেকে যে বক্তব্যটি শুনতে পারলেন আপনারা, সেটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আসলে কি থাকবে সেটি কমেন্ট করে জানাবেন অবশ্যই। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, এখানে কে দোষী, আবু তোহা আদনান নাকি তার স্ত্রী সাবিকুন্নাহার? এত অভিযোগের পর আপনার কি মনে হয় পুরো বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। তার স্ত্রী এত কথা বলল যে নিজ স্ত্রীকে ত্যাগ করে অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কতটুকু সত্য? আপনারা বিশ্বাস করছেন এটা? অনেকে মানতে চাইছে না যে সাবিকুন্নাহার এর কঠিন জবাবে চূড়ান্ত পরীক্ষার মুখে পড়ল তরুণদের আইডল আবু তোহা আদনান। শেষ বিশ্বাসটুকুও হয়তো নষ্ট হয়ে গেল এই সাক্ষাৎকার শোনার পরে। আবু তোহা আদনানের মুখোশ উন্মোচন হয়ে গেছে পুরোপুরিভাবে। আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন। মুখোশের আড়ালে, পর্দার আড়ালে কি ভয়াবহ এক রূপ সাবিকুন্নাহার সারার স্বামী আবু তোহা আদনানের। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।